আজকের প্রথম খবরটা হলো থার্মোকলের নৌকা দিয়ে লঙ্গাই পার হতে গিয়ে অঘটন, নিখোঁজ যুবক। লঙ্গাই নদীতে নৌকাডুবিতে নিখোঁজ এক যাত্রী। রবিবার দুপুরে থার্মোকল দিয়ে তৈরি নৌকা দিয়ে 3 জন লোক লঙ্গাই নদী পার হচ্ছিলেন। ঘাটের কাছে এসে নৌকাটি পাল্টি খেয়ে 3 জন যাত্রী নদীতে পড়ে যান। সাঁতার কেটে 2 জন তীরে উঠলে সেলিমউদ্দিন 35 বছর বয়সী নামে একজন যুবক নদীতে তলিয়ে যায়। খবর পেয়ে নিলামবাজার সার্কেল অফিসার, নিলামবাজার থানার ওসি দলবল নিয়ে ঘটনাস্থলে এসডিআরএফ নিয়ে পৌঁছেন। প্রায় 3 ঘন্টা এসডিআরএফ অভিযান চালিয়ে সেলিমউদ্দিনের কোনো সন্ধান পায়নি। আজকের পরবর্তী খবরটি হলো কালাইনে রহস্যজনক অবস্থায় উদ্ধার পুলিশ কর্মীর মৃতদেহ। কালাইন থানার কোয়ার্টারে রহস্যজনক অবস্থায় উদ্ধার হলো এক পুলিশ কর্মীর মৃতদেহ। রবিবার ভোরে কালাইন থানার কোয়ার্টারে ইউনিফর্ম ও বুট পরা এবং হাঁটু গেড়ে দাঁড়ানোর মতো পুলিশ কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃত ওই পুলিশ কর্মীর নাম আলিমউদ্দিন। জানা গেছে শনিবার রাতে ডিউটি শেষ করে থানায় নিজের রুমে এসে ঘুমিয়েছিলেন এবং পরদিন সকাল অর্থাৎ রবিবার সকালে দরজা না খোলায় প্রথমে অন্যান্য পুলিশ কর্মীরা ডাকাডাকি করেন, কিন্তু সে কোনো জবাব না দেওয়ায় অবশেষে দরজা ভেঙে ভিতরে ঢুকলে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ দেখতে পান বলে জানা যায়। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে কালাইন থানায় থাকা পুলিশ কর্মীদের মধ্যে। এদিকে খবর পেয়ে উপস্থিত হন সার্কেল অফিসার রবার্ট রলো এবং দেহকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচরে পাঠান। জানা গেছে এ পুলিশ কর্মীর বাড়ি শিলচর শহরতলি তুপখানা 2 খণ্ডে। তার পরিবারে রয়েছেন স্ত্রী ও 2 মেয়ে। পরিবারের লোকরাও পৌঁছেন থানায়। আলিমউদ্দিন আত্মহত্যা না অন্য কোনো ঘটনা তা তদন্তে বেরিয়ে আসবে। আজকের পরবর্তী খবরটি হলো নিয়মনীতি লঙ্ঘন করে উচ্ছেদের নিন্দা এসইউসিআইর। সম্প্রতি অসম সরকার সব ধরনের নিয়মনীতি লঙ্ঘন করে গরিব, শোষিত, নিপীড়িত, মেহনতি সাধারণ মানুষকে যেভাবে উচ্ছেদ করে চলেছে তার তীব্র নিন্দা জানালো এসইউসিআই কমিউনিস্ট দলের অসম রাজ্য সম্পাদক চন্দ্রলেখা দাস এক প্রেস বার্তায় বলেন, কোনো ধরনের পুনর্বাসনের ব্যবস্থা না করে বুলডোজার চালিয়ে 40 থেকে 50 বছর ধরে বসবাস করে থাকা, এমনকি 1951 সন থেকে বসবাস করা মানুষদের উচ্ছেদ করার মধ্যে যে হাহাকার অবস্থার সৃষ্টি হয়েছে সেটা একটা সভ্য গণতান্ত্রিক দেশে হওয়ার কথা নয়। একটা কল্যাণকামী দেশে অসহায় নিরাশ্রয় মানুষদের যখন সরকারি উদ্যোগে ঘর তৈরি করার প্রকল্প গ্রহণ করা দরকার, তখন অতি কষ্ট করে কোনো ক্রমে সাধারণ মানুষ ছোট্ট একটা মাথা গুজার ঠাই বা ঘর একটা সাজিয়েছিল, তাও রাজ্য সরকার বুলডোজার এবং পুলিশ দিয়ে ভেঙে গুড়িয়ে দিল। সেই সব গরিব মানুষ অত্যন্ত অমানবিকভাবে খোলা আকাশের নিচে থাকতে বাধ্য করা হলো। উচ্ছেদ হওয়া এই মানুষ বেশিরভাগই সাধারণ সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় হওয়ার ফলে উচ্ছেদের লক্ষ্য করা হয়েছে বলে ইতিমধ্যে চিন্তা চর্চা চলছে। এর ফলে মারাত্মকভাবে সাম্প্রদায়িক পরিবেশ সৃষ্টি হওয়ায় সর্বস্তরের জনসাধারণকে নিয়ে মানুষের জীবনের জ্বলন্ত সমস্যা সমাধানের দাবিতে গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলা দুরূহ হয়ে পড়েছে। কিন্তু এই উচ্ছেদ কেবলমাত্র সংখ্যালঘু অঞ্চলেই সীমাবদ্ধ থাকবে না। ইতিমধ্যে কোকরাঝার, শিয়ালশাকতে উচ্ছেদ হচ্ছে এবং পুঁজিপতিদের স্বার্থে বা প্রয়োজনে কখন কি উচ্ছেদ হবে তার কোনো ঠিক নেই। নির্বিচার এই উচ্ছেদের মধ্যে দিয়ে অসহায় মানুষের হাতে যতটুকু মাটি ছিল সেইটুকু আদানি, আম্বানি ইত্যাদি একচেটিয়া পুঁজিপতিদের হাতে তুলে দেবে বলে শোনা যাচ্ছে, যা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। অন্যদিকে মাতৃভাষা বাংলা বলে পরিচয় দেওয়া মানুষকে বাংলাদেশি বলে মন্তব্য করার মধ্য দিয়ে মুখ্যমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ আসনে বসে থাকা ব্যক্তি বিভাজনের রাজনীতিকে শক্তিশালী করছেন বলে জনসাধারণের মধ্যে আলোচনা হচ্ছে। নিজের মাতৃভাষা নিয়ে সবারই আবেগ থাকে এবং তা সম্পূর্ণ ব্যক্তিগত অস্পষ্টকাতর বিষয়। ফলে এই বিষয়টা নিয়ে কোনো ধরনের হঠকারী সিদ্ধান্তের ফলে মারাত্মক পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তাই সবাইকে ধীরস্থিরভাবে সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। আজকের পরবর্তী খবরটি হলো ইসরায়েলের টানা অবরোধে গাজায় শিশুর মৃত্যুর সংখ্যা বাড়ছে। ইসরায়েলের টানা অবরোধে বিপর্যস্ত হয়ে পড়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকা। খাবার, ঔষধ ও জ্বালানির প্রবেশ বন্ধ হয়ে যাওয়ায় সেখানে দিন পার করছেন প্রায় 12,50,000 মানুষ ভয়াবহ ক্ষুধা ও অনিশ্চয়তার মধ্যে।
পরিস্থিতি এতটাই খারাপ যে গাজার প্রশাসন এটিকে আধুনিক যুগের অন্যতম ভয়াবহ মানবিক অবরোধ বলে আখ্যা দিয়েছে। আন্তর্জাতিক মহল এখনো পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়া এই পরিস্থিতিকে বলা হচ্ছে লজ্জাজনক নীরবতা। এই চরম সংকট শুরু হয়েছে 103 দিন ধরে চলা ইসরায়েলি অবরোধের ফলে। গাজা প্রশাসনের মতে ইসরায়েলের সব ক্রসিং বন্ধ করে দেওয়ার কারণে খাদ্য, ঔষধ ও জ্বালানির প্রবেশ একেবারে বন্ধ হয়ে গেছে। এতে শত শত মানুষ দুর্বিষহ ক্ষুধার্ত অবস্থায় জীবন পার করছেন এবং প্রাণ হারাচ্ছেন। সবচেয়ে ঝুঁকিতে রয়েছে শিশুরা, যাদের সংখ্যা প্রায় 6,50,000। খাদ্য সংকট ও পুষ্টিহীনতায় এখন পর্যন্ত 66 জন শিশু মারা গেছে এবং প্রতিদিন এই সংখ্যা বাড়ছে। প্রশাসনের বিবৃতিতে বলা হয়েছে, আমরা শুধু গত 3 দিনেই বহু মৃত্যুর ঘটনা নথিভুক্ত করেছি, যেগুলো সরাসরি খাদ্য ও ঔষধের ঘাটতির কারণে ঘটেছে। এতে আরও বলা হয়েছে, এই পরিস্থিতি কেবল মানবিক বিপর্যয় নয়, বরং এটি একটি নির্মম সমষ্টিগত শাস্তি। বিশ্বজুড়ে যেসব সংস্থা মানবাধিকারের কথা বলে, তাদের কার্যকর ভূমিকা নেই বলেও তীব্র হতাশা প্রকাশ করা হয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো, বাংলা লিখলেই বাংলাদেশি, মুখ্যমন্ত্রীর মন্তব্যে প্রতিক্রিয়া সুস্মিতা দেবের। আদমশুমারিতে অসমের মুসলমানরা নিজেদের মাতৃভাষা বাংলা লেখলেই বাংলাদেশি খোঁজা সহজ হবে বলে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যে মন্তব্য করেছেন, তৃণমূল কংগ্রেস সাংসদ সুস্মিতা দেব একে অত্যন্ত আপত্তিকর বলে মনে করছেন। তার কথায়, ভেদাভেদ সৃষ্টি বা পক্ষপাতিত্ব না করার শপথ নিয়ে একজন মুখ্যমন্ত্রী এই ধরনের বিদ্বেষী মনোভাব পোষণ করতে পারেন না। তার এই বক্তব্যে স্ববিরোধিতা যেমন রয়েছে, তেমনি অসমের মুসলমানদের বিভ্রান্ত করার এক ঘৃণ্য প্রয়াসও পরিলক্ষিত হয়। প্রথমত তিনি বলেছেন, গড়ে যারা বাংলা বলেন তাদের আদমশুমারিতেও মাতৃভাষা বাংলা লেখানো উচিত, নইলে ভুল তথ্য দেওয়ার জন্য শাস্তি পেতে হবে। দ্বিতীয়ত তিনি পরক্ষণেই বলেছেন, আদমশুমারিতে যারা বাংলা মাতৃভাষা লেখাবেন তাদের বাংলাদেশি বলে প্রতিপন্ন করা হবে। সুস্মিতা দেব বলেন, কোনো মুসলমানের মাতৃভাষা বাংলা হলেই তাকে বাংলাদেশি বলে মনে করার কোনো যুক্তি নেই। তাদের কথায় কথায় বাংলাদেশি বলে সন্দেহ করা অন্যায় বলেই মনে করছেন তিনি। তার কথায় বিশেষ করে একজন মুখ্যমন্ত্রী এমন মন্তব্য করলে এটাই প্রতীয়মান হয় যে তিনি বিভাজনের রাজনীতি করে ক্ষমতা দখলে রাখতে উঠে পড়ে লেগেছেন। তার এই প্রয়াসের তীব্র বিরোধিতা করেন রাজ্যসভার সদস্য সুস্মিতা দেব। আজকের পরবর্তী খবরটি হলো, 4 ব্যক্তিত্বকে রাজ্যসভায় মনোনীত করলেন রাষ্ট্রপতি। দেশের 4 বিশিষ্ট ব্যক্তিত্বকে রাজ্যসভার সদস্য হিসেবে মনোনয়ন দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই 4 জন সদস্য হলেন আজমল কাসবকে ফাঁসিতে ঝুলানোর কারিগর আইনজীবী উজ্জ্বল নিকম, প্রাক্তন বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রীংলা, সমাজসেবী সি সদানন্দন মাস্টার এবং ইতিহাসবিদ মীনাক্ষী জৈন। রবিবার বিজ্ঞপ্তি দিয়ে রাষ্ট্রপতির মনোনীত সদস্যদের শূন্যস্থানে এই 4 জনের নাম সংসদের উচ্চকক্ষের সদস্য হিসেবে ঘোষণা করা হয়েছে। নিয়ম অনুযায়ী মোট 12 জন সদস্যকে রাজ্যসভায় মনোনীত করতে পারেন রাষ্ট্রপতি। প্রত্যাশিতভাবেই এবার যে 4 জনকে মনোনীত করা হয়েছে তারা প্রত্যেকেই হয় সরাসরি বিজেপির সঙ্গে যুক্ত, নয়তো গেরুয়া শিবির ঘনিষ্ঠ। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।